my dear young learners. Assalamu alaikum. This is Rifat Siddiqui, Senior Lecturer, Department of English. And I welcome you all here in this online rostrum of Milestone College. And I hope that you all are well and safe by the grace of Almighty. Stars can shine without darkness. এই অবস্থায় আমি তোমাদেরকে সাজেস্ট করব বর্তমানে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে এতটুকু না ঘাবড়ে এই অবস্থাকে সাহসের সাথে মোকাবেলা করতে হবে। However, our today's topic is one of the very important topics from your HSC second paper syllabus. Yes, our today's topic is right form of verbs, which you have in your HSC second paper syllabus as item number 4, and for this item you will get 7 marks where you have to complete 14 right form of verbs, and for each right form of verbs you will get 0.5 marks. Anyway, আজকে এই মডেল কোশ্চেনটা আমরা যেটা সলভ করতে যাচ্ছি সেটা তোমাদের জন্য সিলেক্টেড যে টেস্ট পেপারটা রয়েছে স্পেশাল মডেল টেস্ট, এখান থেকে 101 অর্থাৎ 101 নম্বর যে মডেল কোশ্চেনটা সেটা আমরা আজকে সলভ করতে যাচ্ছি। বাট শুরু করার আগে একটি কথা তোমাদেরকে বলে দিই, রাইট ফর্ম অফ ভার্বস কিভাবে কমপ্লিট করতে হয় সে বিষয়ে কতগুলো কি ফিচার্স আমরা প্রথমে একটু দেখে নেব। তাহলে চলো শুরু করে দেওয়া যাক। আমরা আমাদের আজকে রাইট ফর্ম অফ ভার্বস যেটা প্র্যাকটিস আমরা করতে যাচ্ছি সেটা প্র্যাকটিসটা শুরু করবার আগে কিভাবে রাইট ফর্ম অফ ভার্বস আনসার করতে হয় সে বিষয়ে কতগুলো কি ফিচার্স আমরা ফার্স্ট দেখে নেব। এখানে তোমরা দেখতে পাচ্ছ কি ফিচার্স গুলো, যেমন ফার্স্ট আমি যেটা দিয়েছি রিড দ্য হোল প্যাসেজ প্রপারলি, ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়। তুমি যখনই রাইট ফর্ম অফ ভার্বস এর প্রশ্নটি হাতে পাবে তোমার প্রথম কাজটি হচ্ছে পুরো প্যাসেজটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে আগে বুঝে নেওয়া, ভালোভাবে তোমাকে আগে প্যাসেজটা পড়ে বুঝে নিতে হবে। তা না হলে এই প্যাসেজটা কোন টেন্সে রয়েছে, এখানে কি প্রেজেন্ট না পাস্ট নাকি প্রেজেন্ট পাস্ট দুটোই, এখানে কি ফিউচারের কোনো অংশ রয়েছে কিনা বা গ্রামাটিক্যাল যে স্ট্রাকচারগুলো রয়েছে এগুলো সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া তোমার থাকবে যদি তুমি আগে প্যাসেজটা ভালো করে একবার দেখে নাও, এবং ইটস এ মাস্ট। এবং অবশ্যই যে কাজটা আরেকটা কাজ করতে হবে, প্রথম থেকে কখনো আনসার লেখা শুরু করবে না, আগে পুরো প্যাসেজটা পড়ে নিয়ে বুঝে প্রত্যেকটা গ্রামাটিক্যাল চেঞ্জ কি হয়েছে সেগুলো ভালো করে খেয়াল করে তারপর আনসারটা লেখা শুরু করবে। সো ইটস এ মাস্ট। সেকেন্ড, নোটিস দ্য গ্রামাটিক্যাল চেঞ্জ। আসলে এই কথাটা ফার্স্ট পয়েন্টে এসে গেছে, কি কি গ্রামাটিক্যাল চেঞ্জ এখানে হচ্ছে বা কি কি তোমাকে চেঞ্জ করতে হচ্ছে বা কি কি কারেকশন করতে হচ্ছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তুমি আমাদের বাজারে যে বইগুলো পাওয়া যায় সেখানে 30টা 40টা বা 50টা করে রাইট ফর্ম অফ ভার্বস এর নিয়ম দিয়ে দেওয়া আছে। তো সেই নিয়মগুলো আগে মেমোরাইজ না করে এই প্যাসেজটা প্র্যাকটিস করতে গিয়ে এখানে যে নিয়মগুলো আছে সেগুলো তোমাকে খুব ভালো করে খেয়াল করতে হবে, এবং এটাই কিন্তু হচ্ছে প্রপার ওয়ে রাইট ফর্ম অফ ভার্বস শেখা। সো এটাও খেয়াল করবে। এবং থার্ড যে পয়েন্টটা রয়েছে, টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুল সামটাইমস দ্য সেন্টেন্স ক্যান বি নেগেটিভ। এবং এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক সময় রাইট ফর্ম অফ ভার্বস করতে গিয়ে তুমি খেয়াল করবে যে সেন্টেন্সটা নেগেটিভ মিনিং না হলে ঠিকমতো মিনিংফুল হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই সেন্টেন্সটা নেগেটিভ করতে হবে, এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং তখন কিন্তু এই বিষয়টা এরকম ভাবলে চলবে না যে ব্র্যাকেটের ভেতর তো নেগেটিভ কোনো ডিরেকশন দিয়ে দেওয়া নেই, কিন্তু সেন্টেন্সটাকে মিনিংফুল করবার জন্য যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাকে নেগেটিভ বিষয়টা খেয়াল করতে হবে। এবং আজকে আমরা যেটা প্র্যাকটিস করতে যাচ্ছি সেখানেও কিন্তু আমরা সেগুলো পাবো, সুতরাং এই বিষয়গুলো খুব ভালো করে খেয়াল করবে। আরেকটা বিষয় আমি এখানে লিখিনি, কিন্তু আমি আশা করবো তোমরা সবাই বিষয়টা জানো যে রাইট ফর্ম অফ ভার্বস আনসার করবার সময় কিন্তু শুধুমাত্র আনসারগুলো লিখবে, পুরো প্যাসেজটা তোলার কোনো প্রকার প্রয়োজন নেই। মাই ডিয়ার লার্নার্স, আমি তোমাদেরকে যে কথাটা শুরুতেই বলেছি, রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে প্রথমে যখন প্রশ্নটা তুমি হাতে পাবে অবশ্যই পুরো প্যাসেজটা একবার অ্যাট এ গ্লেন্স তুমি অবশ্যই পড়ে নেবে, এবং এভাবে পড়ে নিলে এই প্যাসেজটা সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া তোমার আসবে, এবং এর ভেতরে যে গ্রামাটিক্যাল পয়েন্টসগুলো রয়েছে সেগুলো তুমি খুব সহজে বুঝতে পারবে। এই মুহূর্তে আমরা সম্পূর্ণ প্যাসেজটাও পড়ব, এবং এখানে আমি যেহেতু বেশ কতগুলো স্লাইডে ভাগ করে নিয়েছি সেহেতু আমরা প্রত্যেকটা অংশ পড়ে পড়ে এর সাথে সাথে আমরা আনসারগুলো একই সাথে করে ফেলবো। তাহলে চলো শুরু করে দেওয়া যাক। ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস, প্রথমে এখানে দিয়ে দেওয়া আছে, এবং দেয়ার ইউ উইল গেট 14 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তোমাকে এখানে মোট 14টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা 14টি রাইট ফর্ম অফ ভার্ব তোমাকে এখানে কমপ্লিট করতে হবে, অ্যান্ড ফর দিস ইউ উইল গেট 7 মার্কস। Okay, my dear students, let's start. A proverb goes that, একটি প্রবাদ রয়েছে যে time and tide wait for none, যে সময় এবং স্রোত কারো জন্য কখনোই অপেক্ষা করে না। Since the dawn of civilization, সভ্যতার শুরু থেকে
টাইম ইজ মুভ। সভ্যতার শুরু থেকেই আমরা যেটা দেখতে পাচ্ছি, সময় সবসময় এগিয়ে যাচ্ছে। ইট টেক এনি রেস্ট, এবং এখানে নিশ্চয়ই খেয়াল করছো সময় কিন্তু কখনো বিশ্রাম নেয় না, কিন্তু এখানে কিন্তু ইট টেক এনি রেস্ট। সুতরাং আমরা এখানে ভালো করে বুঝে তারপর আমরা এখানে আনসারটা করব। ইট ইজ নেভার কনস্ট্যান্ট, এবং এটা কখনোই স্থির নয়। তাহলে চলো এবার এখান থেকে আনসারটা শুরু করে দেওয়া যাক। আমরা প্রথমে নাম্বার এটা শুরু করতে যাচ্ছি। সিন্স দ্য ডন অফ সিভিলাইজেশন টাইম ইজ মুভ। এখানে যেহেতু এখানে অক্সিলারি ভার্ব ইজ রয়েছে এবং তারপর ব্র্যাকেটের ভেতর মুভ ভার্বটা রয়েছে, অনেকেই যে কাজটা করে ফেলতে পারে, অনেকে হয়তো ভাবতে পারে এটা প্যাসিভ হতে পারে, কিন্তু এখানে কিন্তু বিষয়টা মোটেও প্যাসিভ নয়। আসলে এখানে সেন্সটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ সিন্স দ্য ডন অফ সিভিলাইজেশন, সভ্যতার শুরু থেকেই টাইম মুভ করছে বা সময়টা এগিয়ে যাচ্ছে, টাইম ইজ মুভিং। সুতরাং নাম্বার এ এর আনসারটা হচ্ছে মুভিং। এবং নাম্বার বিতে আমরা এবার চলে যাব, ইট টেক এনি রেস্ট। এবং রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে কিন্তু এটাও তোমাকে সবসময় মাথায় রাখতে হবে। অনেক সময় একটা সেন্টেন্সকে মিনিংফুল করবার জন্য আমাকে অনেক সেন্টেন্সকে হয়তো নেগেটিভ করতে হতে পারে, এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি প্রথমে তোমাদেরকে বিষয়টা বলে নিয়েছি, এবং যেহেতু আমরা বুঝতে পারছি এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে বা প্রেজেন্ট সিম্পলে রয়েছে, এবং ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে অবশ্যই এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আমাকে আনতে হবে ডাজ। যেহেতু আমি সেন্টেন্সটা নেগেটিভ করতে যাচ্ছি, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব হচ্ছে ডু বা ডাজ। তাহলে আমরা যেহেতু এখানে ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা এখানে ইউজ করব ডাজ থেকে ডাজ নট। ইট ডাজ নট অথবা ডাজন্ট টেক এনি রেস্ট। তাহলে নাম্বার বি এর আনসার হচ্ছে ডাজন্ট টেক অথবা ডাজ নট টেক। তাহলে চলো আমরা নেক্সট অংশটাতে চলে যাচ্ছি। টাইম ওয়ান্স গন ইজ গো ফর এভার। সময় একবার যেটা চলে যায় সেটা কখনোই আর ফেরত আসে না। লস্ট হেলথ মে বি রিগেইনড বাই মেডিসিন অ্যান্ড প্রপার কেয়ারিং অ্যান্ড নার্সিং। আমাদের হারানো স্বাস্থ্য হয়তো আমরা কখনো ফেরত পেতে পারি ওষুধ দ্বারা অথবা প্রপার কেয়ারিং অর্থাৎ পরিপূর্ণ যত্ন দ্বারা, নার্সিং দ্বারা। লস্ট টাইম ক্যান নট বি রিকভার বাই এনি মিনস। কিন্তু হারানো সময় আমরা কখনোই কোনোভাবে রিকভার করতে পারবো না, যে কোনো উপায় হোক না কেন, বিকজ নোবডি ক্যান স্টপ, কারণ কেউই কখনো থামাতে পারে না দ্য সিজলেস অনওয়ার্ড মার্চ অফ টাইম, অর্থাৎ অবিরাম সময়ের অবিরাম যাত্রাকে কেউ কখনো কোনোভাবেই থামাতে পারে না। এবার তাহলে চলো আমরা নাম্বার সি এবং নাম্বার ডির আনসারটা আমরা এই মুহূর্তে শুরু করতে যাচ্ছি। প্রথমটা যেটা রয়েছে নাম্বার সি, ব্র্যাকেটে রয়েছে গো। টাইম ওয়ান্স গন ইজ গো ফর এভার। আমরা এখানে যেটা পেয়েছি, এখানে ইজ রয়েছে অক্সিলারি ভার্ব এবং তারপর ব্র্যাকেটে রয়েছে গো। অনেকে হয়তো এরকম ভাবতে পারে যেটা কন্টিনিউয়াস টেন্স হতে পারে, যেহেতু এখানে ইজ রয়েছে এরপর ভার্বের সাথে হয়তো অনেকে আইএনজি দিয়ে ফেলতে পারে, কিন্তু সেটা কিন্তু কোনোভাবে এখানে আনসার হবে না। আসলে এখানে আনসারটা হতে যাচ্ছে টাইম ওয়ান্স গন ইজ গন ফর এভার। এবং এখানে এটি কিন্তু প্যাসিভও নয়। আবার কেউ যদি এখানে এটা ভেবে থাকো যে এখানে এটা গো ওয়েন্ট গন, এখানে তো এটা হয়ে যাচ্ছে প্যাসিভ, কিন্তু আসলে কিন্তু এখানে গনটা যেটা বসেছে মোটেও প্যাসিভ হিসেবে বসেনি। আসলে এখানে এটা বসেছে পার্টিসিপল হিসাবে, এবং পার্টিসিপল কিন্তু অ্যাজেক্টিভের মতন এখানে ইউজ হয়েছে। এবং যেহেতু এখানে ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে ইউজ হয়েছে, সেহেতু আমরা এটাকে বলতে পারি পাস্ট পার্টিসিপল অ্যাজেক্টিভ, এটাও আমরা এখানে এটাকে বলতে পারি। এবং এখানে যে অর্থটি প্রকাশ পেয়েছে তা হলো সময় একবার যেটা চলে যায় সেটা আর কখনো ফেরত আসে না। এবং নাম্বার বি যেটা রয়েছে, লস্ট টাইম ক্যান নট বি রিকভার। এবং এটি খুব সহজ একটি নিয়ম, যখনই আমরা কোনো ভার্বের আগে বি, বিন অথবা বিং দেখতে পাবো, বি, বিন এবং বিং দেখতে পাবো, তারপর সবসময়ই ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম হবে বা V3 হবে। লস্ট টাইম ক্যান নট বি রিগেইনড, লস্ট টাইম ক্যান নট বি রিকভার্ড। সুতরাং নাম্বার ডি এর আনসারটা হচ্ছে রিকভার্ড। আমরা এই মুহূর্তে সি এবং ডিটা কমপ্লিট করলাম। তাহলে চলো আমরা নেক্সট অংশটাতে চলে যাচ্ছি। লাইফ বি নাথিং বাট দ্য সাম টোটাল অফ সাম মোমেন্টস। খুব চমৎকার একটি লাইন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি লাইফ বি নাথিং বাট দ্য সাম টোটাল। সাম টোটাল শব্দের অর্থ হচ্ছে যোগফল, অর্থাৎ আমাদের জীবনে কতগুলো মুহূর্তের যোগফল ছাড়া লাইফ আসলে আর কিছুই নয়। সো এভরিবডি শুড ইউটিলাইজ
এভরি মোমেন্ট অফ হিজ লাইফ। সুতরাং প্রত্যেকটা মানুষেরই উচিত তার জীবনের প্রত্যেকটা মুহূর্তকে ঠিকমতো ইউটিলাইজ করা বা এটার পরিপূর্ণ ব্যবহার করা। বাট এভরি ওয়ান ডু সো। কিন্তু এখানে বার্ডটা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি নিশ্চয়ই নেগেটিভ কোনো অর্থ হতে যাচ্ছে। বাট এভরি ওয়ান ডু সো, আসলে এখানে অর্থটা যেটা দাঁড়াচ্ছে যে কেউই আসলে এই কাজটা আসলে সবাই এই কাজটা করতে পারে না। অনলি এ ফিউ পিপল মেক, শুধুমাত্র অল্প কিছু মানুষ এটাকে একটা পরিপূর্ণ রূপ দান করতে পারে। তাহলে চলো আমরা এখন নাম্বার ই, এফ, জি, এইচ মোট 4টা আনসার একসাথে এই একটা স্লাইডে পেতে যাচ্ছি। খুব ভালো করে খেয়াল করব। নাম্বার ইতে তুমি নিশ্চয়ই খেয়াল করছো এখানে লাইফ, তারপর এখানে ব্রেকেটে রয়েছে বি, লাইফ বি নাথিং। তাহলে এখানে যেটা বি রয়েছে তুমি একটু ভালো করে খেয়াল করবে। যদি কোনো সেন্টেন্সে কখনো এরকম ব্রেকেটে বি দেখতে পাও তাহলে তুমি সাবজেক্ট, নাম্বার এবং টেন্স অনুযায়ী, এখানে যদি প্রেজেন্ট টেন্স হয়ে থাকে বা প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে থাকে সেক্ষেত্রে আমরা অ্যামিজার, যদি পাস্ট টেন্স হয়ে থাকে তাহলে আমরা ওয়াজ ওয়ার ব্যবহার করে থাকি। এবং আমরা বুঝতে পারছি যে এখানে প্যাসেজটি প্রেজেন্ট টেন্সে রয়েছে, সুতরাং আমরা এখানে ইউজ করব ইজ। লাইফ ইজ নাথিং বাট দ্য সাম টোটাল অফ সাম মোমেন্টস। নাম্বার এফ নাও। সো এভরিবডি শুড ইউটিলাইজ, খুব সহজ একটি নিয়ম। নাম্বার এফ আমরা সবাই জানি মডেল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, প্রত্যেকটা মডেল অক্সিলারি ভার্বের পর সবসময় ভার্বের বেস ফর্মটি বসে থাকে। সুতরাং ইউটিলাইজ ওয়ার্ডটিতে কোনো চেঞ্জ আসবে না, ওয়ার্ডটি যেরকম রয়েছে ঠিক সেরকমই এখানে বসবে। তাহলে চলো আমরা শুরু করতে যাচ্ছি এবার নাম্বার জিটা। বাট দেখে তোমাদেরকে যে কথা যে জিনিসটি একটু আগে বলেছি, সেন্টেন্সটি নেগেটিভ হতে যাচ্ছে এখানে। বাট এভরি ওয়ান ডু সো। যখনই আমরা কোনো সেন্টেন্সে এভরি, ইচ, ওয়ান অফ দ্য দেখব তখন একটা বিষয় তোমাকে সবসময় মনে রাখতে হবে, এখানে ভার্বটা কিন্তু অবশ্যই সিঙ্গুলার হবে। এবং যেহেতু এখানে সেন্টেন্সটা নেগেটিভ হতে যাচ্ছে এবং প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেহেতু অক্সিলারি ভার্ব হিসেবে আমরা এখানে ডাজ নিয়ে আসব। এবং এখানে যে অর্থটা হতে যাচ্ছে সেটা হচ্ছে এভরি মোমেন্ট, বাট এভরি ওয়ান ডাজ নট ডু সো, কিন্তু সবাই এই কাজটা করতে পারে না। বাট এভরি ওয়ান ডাজন্ট ডু সো, আমরা দুটোই বলতে পারি। আর এবার আমরা শুরু করতে যাচ্ছি নাম্বার এইচ। অনলি এ ফিউ পিপল মেক, অনলি এ ফিউ পিপল, খুব অল্প কিছু মানুষ। পিপল শব্দটি সবসময় প্লুরাল, সুতরাং এটাও আমরা বুঝতে পারছি যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, সেহেতু এখানে মেক যে ভার্বটি রয়েছে এটাও কোনো চেঞ্জ হবে না, এখানে ভার্বটি যেরকম রয়েছে ঠিক সেরকমই এখানে থাকছে। তাহলে চলো আমরা নেক্সট অংশটাতে চলে যাচ্ছি। Proper use of time and they can rise to the pinnacles of glory by overcome the problems of life in this world. আসলে এটা আগের সেন্টেন্সটার একটি অংশ। They can rise to the pinnacles of glory and they can rise to the pinnacles of glory, এবং এই সমস্ত মানুষগুলো তারা একটা পর্যায়ে they can rise, তারা জীবনে অনেক উন্নতি করতে পারে অথবা তারা রাইজ করতে পারে তাদের জীবনে to the pinnacles of glory. পেনিকেলস অফ গ্লোরি অর্থাৎ এখানে যেটা বোঝানো হচ্ছে যে একদম খ্যাতি বা সম্মানের সর্বোচ্চ শৃঙ্গ বা সর্বোচ্চ চূড়ায় তারা একটা পর্যায়ে গিয়ে তারা পৌঁছতে পারে। অ্যান্ড দে ক্যান রাইজ টু দ্য পেনিকেলস অফ গ্লোরি বাই ওভারকাম দ্য প্রবলেমস অফ লাইফ ইন দিস ওয়ার্ল্ড। উই শুড ফলো দেম, আমাদের উচিত তাদেরকে অনুসরণ করা। দ্য পিপল অফ দ্য ডেভেলপড কান্ট্রিজ অর্থাৎ উন্নত দেশের যারা পিপল রয়েছে, বি পাংচুয়াল, তারা খুবই পাংচুয়াল, ভেরি পাংচুয়াল। পাংচুয়াল মানে যারা সময়ানুবর্তিতা মেনে চলে থাকে। তাহলে চলো এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখতে পাচ্ছি নাম্বার আই, জে এবং কে, মোট 3টি রাইট ফর্ম অফ ভার্ব আমরা এই লাইনটাতে পাচ্ছি। তাহলে চলো এগুলো অর্থ কি দাঁড়াচ্ছে বা এগুলো আনসারগুলো কি করবো আমরা এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি। এই প্রথম যে সেন্টেন্সটা রয়েছে নাম্বার আই, এই নিয়মটা আসলে আমরা একটু আগেও দেখেছি যে মডেল অক্সিলারি ভার্বের পর সবসময়ই ভার্বের বেস ফর্মটি সবসময় হবে, এবং এখানেও ঠিক তার ব্যতিক্রম হচ্ছে না। এখানেও ঠিক রাইজ যা রয়েছে ঠিক তাই থাকছে, কোনো চেঞ্জ হচ্ছে না। এবং নাম্বার জে যেটা রয়েছে ওভারকাম শব্দটির আগে তুমি নিশ্চয়ই খেয়াল করেছো এখানে একটি প্রিপোজিশন রয়েছে বাই, এবং এটিও খুব সহজ একটি নিয়ম। যখনই আমরা প্রিপোজিশন দেখতে পাবো, প্রিপোজিশনের পর সবসময় ভার্ব যদি থেকে থাকে ভার্বের সাথে আমরা আইএনজি ইউজ করব, এবং এখানেও ঠিক তাই হচ্ছে। সুতরাং নাম্বার জের আনসারটা হচ্ছে by overcoming the problems of life in this world. We should follow them, আমাদের উচিত তাদেরকে অনুসরণ করা। The people of the developed countries বা উন্নত দেশের জনগণ যারা রয়েছে বা উন্নত দেশের মানুষজন যারা রয়েছে,
বি ভেরি পাংচুয়াল, যেটা তোমাদেরকে একটু আগে বলেছি যে কোনো সেন্টেন্সে এরকম ব্র্যাকেটে বি থাকলে সেটা তাহলে সাবজেক্ট, নাম্বার এবং টেন্স অনুযায়ী আমরা এখানে যে অক্সিলারি ভার্বটা সেটা আমরা এখানে ইউজ করে ফেলবো। সুতরাং এখানে যেহেতু প্রেজেন্ট সিম্পল সেহেতু আমরা এখানে ইউজ করতে যাচ্ছি দ্য পিপল, যেহেতু শব্দটি প্লুরাল সেহেতু এখানে আনসারটা হতে যাচ্ছে আর। দ্য পিপল অফ দি ডেভেলপড কান্ট্রিজ আর ভেরি পাংচুয়াল। তাহলে আমরা এই লাইনটিও শেষ করেছি, আমরা নেক্সট স্লাইডটাতে এবার চলে যাচ্ছি। মাই ডিয়ার ভার্নাল লার্নার্স, হঠাৎ করেই স্লাইডটার ভেতরে এসে পড়লাম এবং এসে পড়ার সবচেয়ে বড় কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি আই কুড নট রেজিস্ট মাই সেলফ ফর কামিং ইন ফ্রন্ট অফ ইউ। তোমাদের সামনে আসার জন্য আর লোভ সামলাতে পারিনি, সেজন্য হঠাৎ করে এসে পড়েছি। আসলে বিষয়টা হচ্ছে আজকে যে আমরা রাইট ফর্ম অফ ভার্বসের যে নিয়মগুলো দেখছি, নিয়মগুলো কি তুমি ঠিক মতো ক্লিয়ার হয়ে বুঝতে পারছো কিনা? খুব ইজি বেশ কতগুলো স্ট্রাকচার আমরা দেখেছি, যেমন বি, বিন, বিং, এগুলোর পর সবসময় বসবে ভার্বের V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম। মোডাল অক্সিলারি ভার্ব তুমি যখনই দেখবে প্রত্যেকটা বার প্রত্যেক সময় মোডাল অক্সিলারি ভার্বের পর কিন্তু একটা ভার্বের বেস ফর্ম বা V1 থাকবে। এই বিষয়টা তোমাকে খেয়াল করতে হবে। অনেক সময় রাইট ফর্ম ভার্বস করতে গিয়ে আমাদেরকে সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হচ্ছে, এই বিষয়টা নিশ্চয়ই খেয়াল করেছো। আরো অনেক বিষয় আমরা খেয়াল করছি এবং প্রত্যেকটা বিষয় খাতায় ভালো করে নোট করে দেখতে হবে। এবং অবশ্যই অবশ্যই একই সাথে যে কাজটা করতে হবে, তোমাদেরকে যে কথাটা শুরু থেকে বলে এসেছি, পুরো প্যাসেজটা পড়ে নিতে হবে। তাহলে চলো আমরা বাকি অংশটুকু দেখে ফেলি। দে ডু দেয়ার ওয়ার্ক ইন টাইম, অর্থাৎ উন্নত দেশের মানুষজন তারা তাদের দায়িত্ব কর্তব্যগুলো তারা ঠিকমতো পালন করে থাকে। দে নট কিপ দেয়ার ওয়ার্ক পেন্ডিং। দে নট কিপ, এটা কিন্তু আমাদের জন্য বেশ সহজ এখানে একটা অবস্থায় রয়েছে। আমরা খুব সহজে বুঝতে পারছি সেন্টেন্সটা নেগেটিভ এখানে হবে, কারণ ব্র্যাকেটের ভেতর কিন্তু নট কথাটি দিয়ে দেওয়া আছে এবং এজন্য আনসারটা খুব ইজিলি আমরা করতে পারি, যেহেতু আমরা অলরেডি আমি যে কথাটা তোমাদেরকে শুরু থেকেই বলে আসছি, প্যাসেজটা কিন্তু পুরোপুরি একবার পড়ে নিলে তাহলে যে বিষয়টা হবে এখানে আমরা প্যাসেজটা সম্বন্ধে একটা আইডিয়া পেয়ে যাব, এখানে যে প্যাসেজটা কোন টেন্সে রয়েছে। এবং নিশ্চয়ই তুমিও আমার সাথে একমত হবে যে পুরো প্যাসেজটি প্রেজেন্ট টেন্সে রয়েছে। সুতরাং আমরা এখানে প্রেজেন্ট সিম্পল হিসাবে এখানে কি ইউজ করব? দে ডু নট কিপ, দে ডোন্ট কিপ দেয়ার ওয়ার্ক পেন্ডিং, তারা কখনোই তাদের কাজগুলো ফেলে রাখে না। বাট উই দ্য পিপল অফ দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, কিন্তু আমরা যারা এই তৃতীয় বিশ্বের মানুষজন যারা রয়েছি, নট বি অ্যাওয়ার অফ দ্য ইম্পর্টেন্স অফ টাইম, আমরা মোটেও সময়ের গুরুত্ব সম্পর্কে খুব একটা অ্যাওয়ার বা সচেতন নই। তাহলে এখানে আনসারটা আমরা একই সাথে করে ফেলবো। বাট উই দ্য পিপল অফ দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ আর নট, এখানেও তুমি দেখতে পাচ্ছ ব্রেকেটে নট রয়েছে, সেজন্য আমরা আনসারটা এখানে এভাবে করে ফেলবো। উই দ্য পিপল অফ দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ আর নট অ্যাওয়ার অফ দ্য ইম্পর্টেন্স অফ টাইম। অ্যাজ এ রেজাল্ট উই ল্যাগ বিহাইন্ড। ল্যাগ বিহাইন্ড অর্থটা হচ্ছে পিছিয়ে থাকা। এর ফলে আমরা পিছিয়ে থাকি অল ডেভেলপমেন্ট ওয়ার্ক, সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডের ক্ষেত্রে আমরা সবসময় আমরা পিছিয়ে রয়েছি। অ্যাজ এ রেজাল্ট উই ল্যাগ বিহাইন্ড। তো আমরা পিছিয়ে রয়েছে, বিষয়টি একটি সত্য কথা। এবং এখানেও কিন্তু ভার্বটি প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মে রয়েছে, সাবজেক্টের পর এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মটি রয়েছে। সুতরাং এখানেও আমাদের আর কোনো পরিবর্তন করার দরকার নেই, এখানে এটা ঠিকই রয়েছে। অর্থাৎ এখানে এই ভার্বটা যেভাবে রয়েছে ঠিক সেভাবে আমরা এখানে আনসারটা করব। এবং আমাদেরকে কিন্তু খুব ভালো করে খেয়াল করতে হবে এবং আশা করব এই সবগুলো, এবং এখানে মোট 14 রাইট ফর্ম ভার্বস আমরা দেখেছি, সবগুলো যদি তুমি ভালো করে খেয়াল করে থাকো, প্রত্যেকটা স্ট্রাকচার যদি তুমি ভালো করে খেয়াল করে থাকো, এখানে কিন্তু এমনও হয়েছে একটি স্ট্রাকচার একই নিয়ম এখানে একবার বা দুবার ইউজ হয়েছে। সুতরাং তোমাকে খুব কনসিয়াস থাকতে হবে রাইট ফর্ম ভার্ব ইউজ করবার ক্ষেত্রে। তো আমি আশা করব তোমরা সবাই খুব ভালো করে বিষয়টা খেয়াল করেছো। এবং এই মুহূর্তে আমরা আবার অ্যাট এ গ্লেন্স প্রত্যেকটা উত্তর একসাথে আমরা দেখে নেব। রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে একটি কথা তোমাকে একই সাথে বারবার করে তোমাকে মনে করিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে তোমাকে কিন্তু পুরো প্যাসেজটি এখানে তুলতে হচ্ছে না। পুরো প্যাসেজটি ভালো করে পড়ে বুঝে আনসারটা করে তারপর তুমি শুধুমাত্র আনসারগুলো এখানে লিখবে এবং আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার লিখে তারপর তুমি এখানে এ থেকে এন পর্যন্ত মোট 14 বা মোট 14টি রাইট ফর্ম অফ ভার্ব তুমি এখানে সিরিয়ালে এভাবে তুমি এখানে প্রেজেন্ট করবে। এবং অবশ্যই প্রেজেন্টেশন একটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, চেষ্টা করবে তোমার হাতের লেখাটা যেন ক্লিয়ার থেকে থাকে এবং একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের ডিস্টেন্সিংটা যেন অবশ্যই খুব ক্লিয়ার থাকে। তাহলে এভাবেই তুমি প্রেজেন্ট করবে তোমার আনসারগুলো। আশা করি পুরো বিষয়টা তুমি খুব ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। All's well that ends well, এবং
রাইট ফর্ম অফ ভার্বস এর ক্ষেত্রেও এটি ভীষণভাবে প্রযোজ্য। আসলে রাইট ফর্ম অফ ভার্বস এই আইটেমটি আমরা তখনই পরিপূর্ণভাবে করতে পারবো যখন আমরা অনেক অনেক বেশি প্র্যাকটিস করব। দেয়ার ইজ এ সেইং দ্যাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সুতরাং এক্ষেত্রে প্র্যাকটিসের কোনো প্রকার বিকল্প নেই এবং আমি আশা করব তোমরা অনেক অনেক বেশি প্র্যাকটিস করবে এবং এক্ষেত্রে এই নতুন যে টেস্ট পেপারটি সেটা তোমাদেরকে হেল্প করবে। দ্রুত বইটি কালেক্ট করে নিয়ে তোমরা প্র্যাকটিস শুরু করে দিতে পারো। আজকের জন্য এটুকুই। নো মোর টুডে। থ্যাংক ইউ।